হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়। এই অধ্যায় নিয়ে আমি কয়েকভাবে বলতে পারি। যেমন এই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ না, কারণ এখানে বেশি বোঝার জিনিস নাই, বেশি ওই রকম কঠিন ম্যাথ নাই। আবার এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ কোন দৃষ্টিতে? যেমন এই অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসেই এবং আসবে, এবং এই অধ্যায়ের একটা নির্দিষ্ট অংশ থেকে প্রশ্ন অবশ্যই থাকে। কোন অংশ সেটা? যে ওই বিজ্ঞানীদের নাম, তাদের অবদান, এই অংশটা। আবার আমি আরেকটু যদি বলতে চাই, এই অধ্যায়টা অনেকের ভীতির কারণ হয়। যেমন এই অধ্যায়ে অনেক মুখস্থ জিনিস আছে যেগুলো আসলে মনে থাকে না, বা আসলে ফিজিক্স সেটা তো ফিল করার জিনিস। এই মুখস্থ পাঠগুলো আসলে পড়তেও অনেকের মন চায় না। আবার অনেকে হয়তো, এটা তো প্রথম অধ্যায়, কিন্তু অনেকে দ্বিতীয় অধ্যায় থেকে দেখবা যে বই শুরু করে আর কি, ফিজিক্স পড়া দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে, অর্থাৎ গতি অধ্যায় থেকে শুরু করে। এই প্রথম অধ্যায়টা পরে পরে এরকম এই অধ্যায়টাকে তুমি বলতে পারো অবহেলিত, নেগলেক্টেড, কিন্তু এই অধ্যায়টা আবার অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমার এমসিকিউ প্রশ্ন আসে, তোমার সৃজনশীলও আসে। আমি আজকের লেকচারে চেষ্টা করব যে এই অধ্যায়ের যে মুখস্থ পার্টটা আছে, মুখস্থ পার্টে যে বিজ্ঞানীদের অবদান বা তার আগের অংশটুকু, সেই জিনিসটা নিয়ে আলোচনা করার, যেন এই অংশটা পড়ে এই যে বিজ্ঞানীদের নাম বা অবদান বা তার আগে ফিজিক্সের যে বেসিক জিনিসগুলা সেগুলো সম্পর্কে যেন কোনো তোমাদের কনফিউশন না থাকে, এবং এটা একটা শর্ট নোটের মতো থাকবে, যেটা পড়লে আশা করি তোমরা পরীক্ষার আগে একটা ভালো ফলাফল পাবে। আচ্ছা, চলো শুরু করি। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি মোহাম্মদ রাইসুল ইসলাম রিয়ান, পড়ালেখা করছি চুয়েটের ত্রিপলি ডিপার্টমেন্টে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ, ঢাকা। আচ্ছা, প্রথমে আছে কি পদার্থবিজ্ঞান কি। আচ্ছা, আমি যদি একটু স্বাভাবিক জীবনের সাথে এটা তুলনা করি, যে আমরা দেখবা রাস্তা দিয়ে হেঁটে যাই, এই যে আমরা হেঁটে যেতে পারছি সেটার পেছনে আছে পদার্থবিজ্ঞান। যেমন পৃথিবী কিন্তু ঘুরছে এবং আমরা পৃথিবীর ভেতরে আছি। পৃথিবী ঘুরছে একটা ঘূর্ণায়মান জিনিসের ভেতরে, এত জোরে যে পৃথিবী ঘুরছে, কিন্তু তার ভেতরে থেকেও আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারি, হেঁটে যেতে পারি। তারপর আমি যদি আরেকটু বলি, আমরা যদি কোনো গাছের দিকে দেখি, গাছের যে ফলটা আছে, ফলটা যদি পড়ে সেটা নিচ দিকে পড়ে, উপরের দিকে পড়ে না। মানে কথাটা শুনতে একটু অন্যরকম মনে হলেও বিজ্ঞানী নিউটনের নাম অবশ্যই শুনেছো। তার সাথে যে ঘটনাটা ঘটছিল সেটা অবশ্যই তোমরা জানো। সেটা হচ্ছে তিনি একটা আপেল গাছের নিচে বসেছিলেন এবং গাছ থেকে একটা আপেল তার মাথায় পড়ে। এখান থেকে তিনি চিন্তা করেন যে আপেলটা যে গাছ থেকে পড়লো, তার মাথায় পড়লো, মানে গাছ থেকে আপেলটা নিচ দিকে নামছে। কেন আপেলটা পড়ার পর নিচ দিকে পড়লো, উপরের দিকে যায় নাই? এইখান থেকে তিনি আবিষ্কার করেন মহাকর্ষ সূত্র, যে বর্তমান পৃথিবী যেই ফিজিক্সের একটা বেসের উপরে দাঁড়িয়ে আছে, তার বিরাট একটা অংশ দখল করে আছেন এই নিউটন সাহেব, এবং তার এই মহাকর্ষ সূত্র। তাহলে দেখছো, মানে ছোট্ট একটা জিনিস, যেটা সাধারণ মানুষের চোখে অনেক অবহেলিত একটা জিনিস, যে একটা গাছ থেকে একটা ফল নিচের দিকে পড়তেছে, কিন্তু বিজ্ঞানী নিউটন এই নিচের দিকে পড়ছে এইটাকে তিনি গবেষণা করে তিনি বের করেন মহাকর্ষ সূত্র, যেখান থেকে এই যে ফিজিক্সের সমুদ্র সেটা গঠন করার একটা বেসিক একটা জিনিস। আচ্ছা, তারপরে আমি যদি আরেকটু উদাহরণ দিতে পারি, হচ্ছে কোনো জিনিস আমরা যখন টেনে নিয়ে যাই সেটা সহজ ঠেলে নিয়ে যাওয়ার চেয়ে, মানে তোমার ঠেলার চেয়ে টানা সহজ। এই জিনিসটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে আরেকটু ভালোভাবে বুঝবা। এখানে কয়েকটা জিনিস কাজ করে। আমি যদি একটু একটা উদাহরণ দিই, তারপরে আমি আরেকটু বেসিক আলোচনা করবো এটার উপরে। যেমন দেখবা আমাদের যে ট্রলি ব্যাগগুলো আছে, সেই ট্রলি ব্যাগগুলো আমরা টেনে টেনে নিয়ে যাই, আমরা কিন্তু ঠেলে নিয়ে যাই না। ট্রলি ব্যাগের একটা হাতল থাকে, সেই হাতল ধরে আমরা টেনে নিয়ে যাই, কারণ টানাটা সহজ, ঠেলাটা কঠিন। কি জন্য ঠেলা কঠিন আমি একটু বলবো, বেশি বলবো না, কারণ এই টপিকটা তোমাদের অত বিস্তারিত নাই। তোমাদের যে উচ্চতর গণিতের ভেক্টর চ্যাপ্টার আছে, সেই ভেক্টর চ্যাপ্টারের কিছু অংশ এই জায়গায় কাজে লাগবে। যেমন আমি যদি বলি কোনো জিনিস যখন আমি ঠেলে নিয়ে যেতে চাবো, ঠেলে নিয়ে যাওয়ার সময় আমাদের যে বলটা প্রয়োগ করতেছি, সেই বলের একটা উপাংশ নিচ দিকে কাজ করে। নিচ দিকে কি আছে? তোমাদের যে পৃষ্ঠের উপর দিয়ে এই ট্রলি ব্যাগটা যাবে সেই পৃষ্ঠটা আছে। তাহলে আমরা যখন ঠেলা দেই,
আমাদের ঠেলার যে বলটা সেই বলের একটা উপাংশ নিচ দিকে কাজ করে, সেই নিচ দিকে কাজ করার মাধ্যমে কি করে তোমার যে ট্রলি ব্যাগের ওজনটা আছে, ওজন তো একটা বল, ওজনের সাথে আরো কিছু বল অ্যাড করে। তাহলে ভূমির সাথে যে এটা লাগানো আছে, এটা যত বেশি ভূমির দিকে বল প্রয়োগ করবে তত ঘর্ষণ বাড়বে না? বাড়বে। এবং যত ঘর্ষণ বাড়বে সেটাকে টেনে নিয়ে যাওয়া বা ঠেলা তত কঠিন হবে। তাহলে কি জানলাম আমরা? যে ঠেলাটা কঠিন। টানা কি জন্য সহজ? তুমি যখন কোনো কিছুকে টেনে নিয়ে যেতে চাও, তাহলে তুমি টানার জন্য যে বলটা প্রয়োগ করতেছো, সে বল প্রয়োগের সময় এই বলের একটা উপাংশ উপরের দিকে কাজ করে। উপরের দিকে কিভাবে কাজ করে? তুমি যখন এটাকে টানতেছো, টানার সময় তো ট্রলি ব্যাগের একটা ওজন আছে, ওজনটা নিচের দিকে কাজ করে। এবং আমি কি বললাম, টানার সময় একটা বলের উপাংশ উপরের দিকে কাজ করে, মানে ওজনটা নিচের দিকে কাজ করতেছে এবং তোমার বলের উপাংশ উপরের দিকে কাজ করতেছে। তাহলে যে ওজনটা নিচ দিকে তোমার ঘর্ষণকে বৃদ্ধি করতেছে, সেই ওজনটাকে একটু কমিয়ে দিচ্ছে না উপরের দিকের বল? খেয়াল করো, মানে কোনো একটা বল নিচ দিকে আছে, অপর আরেকটা বল তার সোজাসুজি উপরের দিকে আছে। তাহলে এটা উপরেরটা যদি ছোট হয় এবং নিচেরটা যদি বড় হয়, তাহলে নিচের বলটাকে উপরের বল একটু কমায় দিবে না? কমায় দিবে। সে কমায় দেওয়ার কারণে ঘর্ষণ বলটা কমে যাবে এবং আমরা সহজে টেনে নিয়ে যেতে পারবো। এটাও তো বোঝার দরকার নাই, এটা আসলে আমি বলছি এর জন্য একটু হালকা বুঝিয়ে দিলাম, এটা ইন্টারমিডিয়েট লেভেলে আরো বিস্তারিত জানবা। তাহলে আমরা কি দেখলাম? আমাদের দৈনন্দিন জীবনের সাথে পদার্থবিজ্ঞান কিভাবে জড়িত। আসলে এমন ভাবেও বলা যায় যে তুমি যে সকালে ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে যখন ঘুমাতে যাবা, সেই পুরো সময়টাই তোমার জীবনে যত কিছু ঘটে যায় সবগুলোর পেছনে আছে পদার্থবিজ্ঞান। আচ্ছা, আমরা যদি বইয়ের একটু ভাষা দেখি, সেখানে কি আছে আমরা দেখি। এখানে বলা হয়েছে যে বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এ দুয়ের মাঝে যে মিথস্ক্রিয়া ইন্টারঅ্যাকশন তা বোঝায়, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। তাহলে কি বলছে? পদার্থ এবং শক্তি, এবং পদার্থ এবং শক্তির মধ্যে যে মিথস্ক্রিয়া, এই পদার্থ এবং শক্তির মধ্যে যে ইন্টারঅ্যাকশন, সেটা যেই শাখায় বোঝানো হয়, বিজ্ঞানের যে শাখা এই জিনিসটা ব্যাখ্যা করে, সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান। আচ্ছা, এখানে দেখো একটা নোট আছে, এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি? সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের প্রাচীনতম শাখা। তাহলে যদি বলা হয় যে বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি, কি বলবো আমরা? পদার্থবিজ্ঞান। আচ্ছা, আশা করি এতটুকু বুঝছো। পরের স্লাইডে যাই। সেখানে হচ্ছে পদার্থবিজ্ঞানের ভিত্তি। পদার্থবিজ্ঞানকে দুটি মূল অংশে ভাগ করা যায়। কয়টি? দুটি মূল অংশে। একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। চলো, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ভিতরে যে সাব সেক্টরগুলো আছে সেগুলো আমরা জানি। প্রথমে আছে আমাদের ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের ভেতরে কি কি আছে চলো দেখি। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের ভেতরে আছে বলবিজ্ঞান, আছে শব্দবিজ্ঞান, তাপ ও তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, এবং কি আছে? আলোক বিজ্ঞান। আচ্ছা, তারপরে আছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে আমরা একটা কথা দেখতেছি এখানে, কোয়ান্টাম বলবিজ্ঞান ও আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে গড়ে ওঠা বিজ্ঞান। অর্থাৎ তোমরা অবশ্যই জানো যে আলবার্ট আইনস্টাইন কি থিওরি অফ রিলেটিভিটি দেন, মানে কি? আপেক্ষিক তত্ত্ব। তিনি যে আপেক্ষিক তত্ত্ব দেন, এই আপেক্ষিক তত্ত্বের উপরে নির্ভর করে বিজ্ঞানের যে শাখা গঠিত হয়েছে সেটার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এবং আধুনিক পদার্থবিজ্ঞানের বাইরে যে শাখাগুলো ছিল সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অংশ। আচ্ছা, আমরা দেখি আধুনিক পদার্থবিজ্ঞানের ভেতরে কি কি আছে। সেটা হচ্ছে আণবিক ও পারমাণবিক বিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স বা পার্টিকেল পদার্থবিজ্ঞান। তাহলে আমরা কি জানলাম? পদার্থবিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এবং ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের সাবসেক্টরগুলো আমরা জানলাম, আধুনিক পদার্থবিজ্ঞানের সাবসেক্টরগুলো আমরা জানলাম। আচ্ছা, পরে যদি যাই, এখানে কি আছে দেখো। এখানে আছে যে পদার্থবিজ্ঞানের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। মানে পদার্থবিজ্ঞান তো বিজ্ঞানের একটা শাখা।
একটা বিরাট বড় শাখা, কিন্তু পদার্থবিজ্ঞানের সাথে আবার বিজ্ঞানের অন্যান্য অংশ যুক্ত হয়ে নতুন একটা সেক্টর গঠন করছে। এরকমও হয় যে পদার্থবিজ্ঞান আছে এবং বিজ্ঞানের যে অন্যান্য শাখা আছে সেই শাখাগুলা বিজ্ঞানের সাথে যুক্ত হয়ে বিজ্ঞানের অন্য একটা ইউনিক শাখা তৈরি করছে। এরকম কয়েকটা উদাহরণ এখানে আছে। সেটা হচ্ছে প্রথমেই কি আছে, এই যে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞানের ইংরেজি কি জানি আমরা? জ্যোতির্বিজ্ঞানের ইংরেজি হচ্ছে অ্যাস্ট্রোনমি, আর পদার্থবিজ্ঞানের ইংরেজি ফিজিক্স। তাহলে অ্যাস্ট্রোনমি আর ফিজিক্স একসাথে হয়ে তৈরি করছে আমাদের অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্স, এই অ্যাস্ট্রোনমি আর ফিজিক্স এই দুইটা মিলিত হয়ে যে বিজ্ঞানের শাখা গঠন করছে তার নাম হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। তারপরে আছে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান। জীববিজ্ঞানের ইংরেজি হচ্ছে আমরা কি জানি? বায়োলজি, এবং পদার্থবিজ্ঞান হচ্ছে ফিজিক্স। তাহলে বায়োলজির থেকে বায়ো এবং ফিজিক্স এই দুটো মিলিত হয়ে গঠন করছে আমাদের কি? বায়োফিজিক্স। বায়োফিজিক্স। তারপরে আছে আমাদের রসায়ন প্লাস পদার্থবিজ্ঞান। রসায়নের ইংরেজি জানি আমরা কেমিস্ট্রি, এবং পদার্থবিজ্ঞানের ইংরেজি হচ্ছে ফিজিক্স। তাহলে কেমিস্ট্রি আর ফিজিক্স মিলিত হয়ে তৈরি করছে কেমিক্যাল ফিজিক্স। কেমিক্যাল ফিজিক্স। তারপরে আছে আমাদের ভূতত্ত্ব। ভূতত্ত্বের ইংরেজি কি জানি আমরা? জিওলজি। তাহলে জিওলজি আর পদার্থবিজ্ঞান হচ্ছে কি? ফিজিক্স। তাহলে জিওলজি আর ফিজিক্স মিলিত হয়ে গঠন করছে জিওফিজিক্স। জিওফিজিক্স। তারপরে আছে আমাদের চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান ইংরেজি কি জানি আমরা? মেডিকেল সায়েন্স বলতে পারি। চিকিৎসা হচ্ছে মেডিকেল এবং বিজ্ঞান হচ্ছে সায়েন্স। চিকিৎসা বিজ্ঞান হচ্ছে মেডিকেল সায়েন্স। তাহলে মেডিকেল সায়েন্স এবং পদার্থবিজ্ঞান একসাথে মিলিত হয়ে বিজ্ঞানের যে শাখা তৈরি করে তার নাম আমরা দিতে পারি মেডিকেল ফিজিক্স। কি দিতে পারি? মেডিকেল ফিজিক্স। আচ্ছা, ঠিক আছে। তাহলে জ্যোতির্বিজ্ঞান আর পদার্থবিজ্ঞান মিলিত হয়ে অ্যাস্ট্রোফিজিক্স, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান মিলিত হয়ে বায়োফিজিক্স, রসায়ন ও পদার্থবিজ্ঞান মিলিত হয়ে কেমিক্যাল ফিজিক্স, ভূতত্ত্ব ও পদার্থবিজ্ঞান মিলিত হয়ে জিওফিজিক্স, আর কি আছে? চিকিৎসা বিজ্ঞান ও পদার্থবিজ্ঞান মিলিত হয়ে মেডিকেল ফিজিক্স তৈরি করছে। আচ্ছা, পরে যদি যাই, এই যে দেখো, যেই জিনিসটা নিয়ে এই অধ্যায়ের এত ভয় সেটাই হচ্ছে আমাদের কি? পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান। এইখানে দেখো ছক আকারে দেওয়া আছে, যে বাম পাশে দেওয়া আছে তোমাদের বিজ্ঞানীদের নাম এবং ডান পাশে হচ্ছে তাদের অবদান। মানে তুমি যখন বই রিডিং পড়তে যাবা সেখানে দেখবা যে মানে অনেক বিস্তারিত জিনিসগুলা, কিন্তু মূল যে জিনিসটা লাগে সেটা হচ্ছে বিজ্ঞানীদের নাম এবং অবদান। তোমাদের প্রশ্ন আসবে যে এই জিনিস কে আবিষ্কার করেন, এর মতবাদ কে দেন, এই জিনিসের স্থপতি কে, তখন এই যে বিজ্ঞানীদের নামগুলো আমাদের লিখতে হবে বা অপশন থেকে যাচাই করতে হবে। এখন দেখো আমরা একটা একটা করে যদি যাই, এখানে কি আছে? প্রথমে থেলিস। থেলিস কি করেন? এই যে লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। আচ্ছা, তারপরে আছে পিথাগোরাস। পিথাগোরাস হচ্ছে জ্যামিতি ও কম্পমান তারের উপর কাজ করেন। তারপর আছে ডেমোক্রিটাস, পদার্থের অবিভাজ্যতা সম্পর্কে ধারণা দেন। মানে ডেমোক্রিটাস কি করেন? তোমরা দেখবা, তোমাদের রসায়ন বইয়ে দেখবা একটা শব্দ আছে, সেটা হচ্ছে অ্যাটম, এবং অ্যাটম শব্দটা হচ্ছে ডেমোক্রিটাস দেন। ডেমোক্রিটাস বলছিলেন যে একটা বস্তুকে যদি ভাঙতে থাকো, ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যাবা সেটাকে আর ছোট করা যাচ্ছে না। সেই যে ছোট করা যাচ্ছে না, সর্বশেষ যে অবস্থা, সেটাকে তিনি বলছিলেন অ্যাটম, মানে সেই জিনিসটার নাম দেন অ্যাটম। তাহলে তিনি কি করেন? পদার্থের অবিভাজ্যতা সম্পর্কে ধারণা দেন। তারপরে আছে আরিস্টারাক্স, হচ্ছে প্রথম সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন। এই মহাবিশ্বে যে সৌরজগৎ আছে সেইটা কি? তোমার সবগুলোই হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, অর্থাৎ সূর্য কেন্দ্রিক একটা ব্যবস্থা। তিনি প্রথম এই সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন। তারপরে হচ্ছে আর্কিমিডিস। আর্কিমিডিস কি করেন? তরল পদার্থে ঊর্ধ্বমুখী বল নিয়ে ধারণা দেন।
তোমরা ফিজিক্স বইয়ে মেবি পঞ্চম বা ষষ্ঠ অধ্যায়ে ওই বস্তুর উপর চাপের প্রভাব এই টপিকটার মধ্যে তোমরা জানতে পারবা যে এই জিনিসটা যে আছে তরল পদার্থে ঊর্ধ্বমুখী বল নিয়ে ধারণা দেন, এটার নাম হচ্ছে প্লবতা। কি? প্লবতা। অর্থাৎ একটা বস্তু যদি তরল পদার্থে নিমজ্জিত থাকে, উপরের দিকে দেখবা একটা বল প্রয়োগ মানে বল অনুভব করা যায়। তুমি যদি পুকুরে নামো, পুকুরের মধ্যে নামলে দেখবা তুমি যে নিচের দিকে বল দিতেছো, তোমার ওজন বল নিচের দিকে, কিন্তু তোমার উপরে পানি একটা উপরের দিকে বল প্রয়োগ করতেছে। অর্থাৎ তরল পদার্থে কোনো বস্তুকে নিমজ্জিত করলে বস্তুটার উপরে তরল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটাই হচ্ছে প্লবতা। আসলে প্লবতা কিন্তু শুধু তরলে না, এটা কিন্তু বায়ুতেও হতে পারে। মানে একটা যদি কি বলবো আমি, যে খাতার পৃষ্ঠা ছিঁড়ে তুমি যদি বায়ুতে ছেড়ে দাও, সেটা তো আস্তে আস্তে নিচে নামবে। সেই কাগজটা যে আস্তে আস্তে নামতেছে, বায়ু শূন্য থাকলে কিন্তু এভাবে নামতো না, বায়ু শূন্য থাকলে একবারে নেমে যেত। মানে বায়ু শূন্য অবস্থায় যদি তুমি একটা কাগজ এবং একটা পাথর একসাথে ছেড়ে দাও, দুটো কিন্তু একসাথেই পড়বে। কিন্তু যখন বায়ু আছে, বায়ুমণ্ডল আছে, তখন তুমি একটা কাগজ এবং একটা পাথর ছাড়লে দুটো একসাথে পড়বে না, কাগজটা দেরিতে পড়বে। কারণ কাগজের কি আমি জানি, কাগজের তলটা বেশি বড়, কাগজের উপরে বায়ু বেশি উপরের দিকে বল প্রয়োগ করতে পারতেছে, অর্থাৎ এখানেও প্লবতা কাজ করতেছে। তাহলে আমরা কি জানলাম? প্লবতা শুধু তরল পদার্থে কাজ করে না, প্লবতা বায়ুতেও কাজ করতে পারে, এবং এই প্লবতার ধারণা দেন কে? আর্কিমিডিস। আচ্ছা, তারপরে আমাদের আছে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত ও ভাস্কর। ওনারা কি করেন? গণিত ও জ্যোতির্বিদ্যায় অবদান রেখেছেন। তারপরে আছে আল খোয়ারিজমি, বীজগণিতের জনক। তারপরে আছে ইবনে আল হাইয়াম, কি করছেন? আলোক বিজ্ঞানের স্থপতি। তারপরে হচ্ছে সেনকুও, চুম্বক নিয়ে কাজ করেন। তারপরে কোপার্নিকাস, সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন। মানে ধারণা দেন না, তিনি ব্যাখ্যা দেন। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন তো আরিস্টারাক্স। এই কোপার্নিকাস সেই সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণাকেই ব্যাখ্যা করেন। আচ্ছা, গ্যালিলিও কি করছেন? আধুনিক পদার্থবিজ্ঞানের জনক, গতিবিদ্যা ও পরন্ত বস্তু নিয়ে কাজ করেন। তোমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ে দেখবা যে পরন্ত বস্তুর তিনটা সূত্র আছে। কয়টা সূত্র? তিনটা সূত্র দিয়েছেন কে? গ্যালিলিও। আচ্ছা, তারপরে আছে নিউটন। নিউটন কি করেন? বলবিদ্যা ও মহাকর্ষ সূত্র প্রদান করেন। ওই যে মহাকর্ষ সূত্রের কথা বললাম, যে তিনি একটা গাছতলায় বসেছিলেন আপেল গাছের নিচে, সেখান থেকে একটা আপেল তার মাথায় পড়ে, সেখান থেকে তিনি গবেষণা করে এইটার ব্যাখ্যা করেন যে কেন আপেলটা নিচ দিকে পড়তেছে। আসলে আমি যদি একটু বলি যে আপেলটা কেন নিচ দিকে পড়তেছে, পৃথিবী সব জিনিসকে তার নিচের দিকে টানতেছে না? নিচের দিকে টানতেছে, মানে কেন্দ্রের দিকে, কেন্দ্রটা তো নিচের দিকে, এর কারণে তোমার আপেলটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে পড়তেছে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে রামফোর্ড। রামফোর্ড কি করেন? যান্ত্রিক শক্তি ও তাপ শক্তির রূপান্তর করেন। তারপরে আছে হচ্ছে লর্ড কেলভিন। লর্ড কেলভিন কি করেন? তাপ গতি বিজ্ঞানের সূত্র প্রদান করেন। তারপরে আছে কুলম্ব। কুলম্ব হচ্ছে তড়িৎ বলের সূত্র আবিষ্কার করেন। তারপরে আছে ভোল্টা, বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন। এই যে বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন, বৈদ্যুতিক ব্যাটারির যে শক্তি, তড়িৎ চালক শক্তি বা যাই হোক, সেটাকে আমরা কি একক কি? ভোল্ট। সেই ভোল্ট নাম আসছে এই যে ভোল্টা থেকে। যিনি বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন তার নাম থেকে ভোল্ট এই শব্দটা আসছে, এককটা আসছে। আচ্ছা, তারপরে আছে অরস্টেড, ফ্যারাডে, হেনরি কি করেন? তড়িৎ চৌম্বকত্ব নিয়ে কাজ করেন। আচ্ছা, তারপরে আছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র একীভূত করেন। তারপরে আছে হচ্ছে ইয়ং। আচ্ছা, ম্যাক্সওয়েল সম্পর্কে আরেকটু বলি যে বিদ্যুৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র একীভূত করেন। বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কিন্তু একে অপরের সাথে জড়িত। তুমি বিদ্যুৎ দিয়েও কিন্তু চৌম্বক তৈরি করতে পারো, সেটা তোমাদের দেখবা শেষের দিকে আছে, সেটা নিয়ে এখন আমি আলোচনা করলাম না। তারপরে আছে ইয়ং। ইয়ং কি করেন? আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেন। তারপরে আছে থমসন। থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, এটা তোমরা কেমিস্ট্রিতে পাবা। তারপর রাদারফোর্ড। রাদারফোর্ড কি করেন? প্রোটন আবিষ্কার করেন। এই রাদারফোর্ড সম্পর্কে তোমরা কেমিস্ট্রিতেও জানতে পারবা যে রাদারফোর্ড একটা পরমাণুর মডেল প্রস্তাব করেছিলেন। পরমাণুর মডেলের মধ্যে অনেক সমস্যা ছিল। তিনি এটাকে মানে সূর্যকেন্দ্রিক সৌরজগৎ যেরকম আছে সেরকম একটা জিনিস তুলনা করছিলেন, কিন্তু সেটা ভুল ছিল।
আচ্ছা, তারপরে আছে আমাদের কি চ্যাডউইক। চ্যাডউইক কি করেন? নিউট্রন আবিষ্কার করেন। আচ্ছা, পরে যদি আমরা যাই, এখানে হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক কি করেন? কোয়ান্টাম তত্ত্বের জনক। ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের জনক। আচ্ছা, আধুনিক পদার্থবিজ্ঞান যে জিনিসটার উপরে প্রতিষ্ঠিত তার একটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, আর এই কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্লাঙ্ক। তারপর সত্যেন্দ্রনাথ বসু বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক পদ্ধতি ব্যাখ্যা করেন। আচ্ছা, এই সত্যেন্দ্রনাথ বসুর বাড়ি কিন্তু ভারতে, এবং তিনি যে এটা আবিষ্কার করেন তার উপরে সম্মান রাখার জন্য একটা একক তৈরি করা হয়, সে এককটার নাম দেওয়া হয় বোসন। ঠিক আছে, তাহলে বোসন কার নাম থেকে এসেছে? বোসন আসছে তোমার সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে। তারপর আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি ব্যাখ্যা করেন। এই যে আপেক্ষিক তত্ত্ব, আধুনিক পদার্থবিজ্ঞান যে জিনিসটার উপরে প্রতিষ্ঠিত, কোয়ান্টাম তত্ত্ব এবং আপেক্ষিক তত্ত্ব, এই আপেক্ষিক তত্ত্বের জনক হচ্ছে আমাদেরকে আইনস্টাইন। তারপরে আছে ডিরাক। ডিরাক কি করেন? প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। তারপরে রন্টজেন এক্স রে আবিষ্কার করেন। আমরা যে হাসপাতালে গিয়ে এক্স রে করি, সেই এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। তারপরে আছে বেকেরেল। বেকেরেল কি করেন? তেজস্ক্রিয় বিকিরণ আবিষ্কার করেন। আচ্ছা, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ থেকে যে বিকিরণ হয়, যেমন এই যে 2 দিন আগে বা 1 দিন আগে দেখবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি করা হয়েছে? ইউরেনিয়াম লোড করা হয়েছে। ইউরেনিয়াম কি করবে? ইউরেনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ করবে, তেজস্ক্রিয়তা ছড়াবে, মানে তেজস্ক্রিয়তা ছড়াবে এবং সেটা ভেঙে যাবে, ভেঙে অন্য 2-3টা পদার্থ, অন্য 2-3টা উপাদানে পরিণত হবে, সেগুলো আবার ভেঙে যাবে, আবার শক্তি ছেড়ে দিবে, আবার অন্য একটা পদার্থে পরিণত হবে। ঠিক আছে, মানে ইউরেনিয়ামটা ভাঙবে, ভাঙার পরে সেখান থেকে শক্তি তৈরি হবে, সেই শক্তিটার মাধ্যমে আবার বিদ্যুৎ তৈরি হবে। আচ্ছা, এই যে তেজস্ক্রিয় পদার্থ যে বিকিরণ করে, বিকিরণ ছড়ায়, সেটা আবিষ্কার করেন কে? বেকেরেল। আচ্ছা, তারপরে পিয়ারে ও মেরি কুরি কি করেন? রেডিয়াম আবিষ্কার করেন এবং পরমাণুর অবিনশ্বর ধারণাকে পাল্টে দেন। আচ্ছা, আমরা তো এখানে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান দেখলাম, তার আগে যে পদার্থবিজ্ঞানের ভিত্তি দেখলাম, পদার্থবিজ্ঞান কি, এগুলা দেখলাম। চলো এই সম্পর্কিত কিছু এমসিকিউ আমরা পড়ে নেই। প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে আমাদের কোয়ান্টাম তত্ত্বের জনক কে? কোয়ান্টাম তত্ত্বের জনক আমরা একটু আগে পড়লাম কে? ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা, তারপরে আছে কোন বিজ্ঞানী সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেন? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেন কে? থেলিস। কে করেন? থেলিস। তারপরে হচ্ছে বিজ্ঞানের প্রাচীনতম শাখা কি? ওই পদার্থবিজ্ঞান কি, এই পার্টটা যখন পড়তেছিলাম নিচে দেখবা নোটে লেখা আছে যে পদার্থবিজ্ঞান বিজ্ঞানের প্রাচীনতম শাখা। তাহলে বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? পদার্থবিজ্ঞান। আচ্ছা, তারপরে কি আছে? নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? পদার্থবিজ্ঞানের ভিত্তি আলোচনা করার সময় দেখবা পদার্থবিজ্ঞানকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এই যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, সেখানে আমরা দেখলাম এটার অনেকগুলো সাবসেক্টর আছে। এটার মধ্যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্গত হচ্ছে এই যে চৌম্বক পদার্থবিজ্ঞান। তারপরে যদি আমরা যাই, শূন্য আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? সূর্য আবিষ্কার করেন হচ্ছে আর্যভট্ট। এই শূন্য আবিষ্কার করেন কে? এটা তোমরা আইসিটিতেও পাবা। যখন সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এগুলো পড়তে যাবা, তখন এই যে 0 1 এই জিনিসটা আসবে, তখন আবার আসবে যে শূন্য আবিষ্কার করেন কে? আর্যভট্ট। আর আর্যভট্ট ছিলেন ভারতের। আচ্ছা, তারপরে আছে আলোক বিজ্ঞানের স্থপতি কে? আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছে ইবনে আল হাইয়াম। কে? ইবনে আল হাইয়াম। তারপরে আছে আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবক কে? আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবক হচ্ছে হাইগেন। আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবক কে? হাইগেন। তারপরে হচ্ছে রেডিয়ামের আবিষ্কারক কে? রেডিয়ামের আবিষ্কারক হচ্ছে পিয়ারে কুরি, মেরি কুরি। ওই যে তোমরা দেখবা শেষের দিকে আছে পিয়ারে কুরি এবং মেরি কুরি, এখানে অপশনে আছে পিয়ারে কুরি, তাই অ্যান্সার পিয়ারে কুরি। তারপর এক্স রে আবিষ্কার করেন কে? এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। তারপর আছে অ্যাটম নামকরণ করেন কে? এ তোমাদের একটু আগে বললাম যে
গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস কি করছিলেন, পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থা পাওয়া যায় যেটাকে আর ভাঙা যায় না, তিনি এই জিনিসটার নাম দেন অ্যাটম। কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হয়, সেই অ্যাটমকেও ভাঙা যায়, এবং কিভাবে ভাঙা যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রন এভাবে ভাঙা যায়। অর্থাৎ একটা যে পরমাণু আছে, পরমাণুর ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে কি আছে, নিউক্লিয়াসের ভেতরে আছে প্রোটন এবং নিউট্রন, এবং সেই নিউক্লিয়াসের চারিদিক দিয়ে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এটা তো পরে আবিষ্কার হয়েছে, কিন্তু প্রথমে এটা আবিষ্কার হওয়ার প্রথমে তিনি বলছিলেন যে এমন একটা অবস্থা আছে যেটাকে আর ভেঙে ছোট করা যায় না, তিনি সেই অবস্থার নাম দেন অ্যাটম। আচ্ছা, অ্যাটম নামকরণ করেন হচ্ছে ডেমোক্রিটাস। তারপরে বোসন কার নাম থেকে এসেছে, একটু আগে বললাম তোমাকে, বোসন নাম এসেছে সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে। আচ্ছা, আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন স্নেল। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে, স্নেল। আচ্ছা, তারপরে স্থিতিস্থাপক বস্তুর ধর্ম আবিষ্কার করেন কে, স্থিতিস্থাপক বস্তুর ধর্ম আবিষ্কার করেন হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুকের দেখবা তোমাদের এই ফিজিক্স বইয়ে আছে, পরে যে ইয়াং এর গুণাঙ্ক, মানে ইয়াং মডুলাস, বাল্ক মডুলাস, এরকম অনেক কিছু আছে। তাহলে স্থিতিস্থাপক বস্তুর ধর্ম আবিষ্কার করেন কে, রবার্ট হুক। আচ্ছা, তারপরে আছে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেন কে, আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেন হচ্ছে গ্যালিলিও। যে গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন, এভাবে তিনি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির আবিষ্কার করেন। আচ্ছা, তারপরে আছে বায়ু পাম্প কে আবিষ্কার করেন, বায়ু পাম্প আবিষ্কার করেন হচ্ছে ভন গুয়েরিক। আচ্ছা, এখানে আমি 15টা এমসিকিউ দিলাম, কিন্তু এখান থেকে যতটুকু পাঠ পড়ানো হয়েছে এখান থেকে অনেক 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 তোমার এমসিকিউ তৈরি করা যায়। এই পার্টটা তোমাদের ভালো করে পড়তে হবে, যে বিজ্ঞানীদের নাম এবং তাদের অবদানের যে অংশটুকু আছে, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন হতে পারে, এবং প্রত্যেক পরীক্ষায় এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকবে। এ কারণে তোমাদের যে ছক আকারে দেওয়া আছে, তুমি একবারে ওই বেশি কিছু যদি না পড়তে পারো, তাহলে যে নামগুলো আছে এবং তাদের অবদানগুলো আছে, এই জিনিসগুলো মুখস্থ করবা, ইনশাল্লাহ কমন পাবা আশা করি। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে ধন্যবাদ সবাইকে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ জানিও। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।